আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগে ভিডিওতে 1 থেকে 9 নম্বর পর্যন্ত মাখরাজ আলোচনা করেছিলাম। আজকে বাদবাকি 10 থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করব। আর 7টা মাখরাজ বাকি আছে, তো সেগুলো আলোচনা করব। তাহলে চলে আসি 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজে বলছে, জিবার আগার পিঠ উপরের পাটির সানাইয়া রবাইয়া আনিয়াব এর স্পর্শ ছাড়া এই 3 দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারণ করতে হবে। তাহলে এখানে বলছে জিবের আগার অংশ উপরের পাটির মানে উলাইয়া, উপরের পাটির মানে উপরের দাঁতগুলোকে বলা হয়। তো উপরের পাটির যে দাঁতগুলো, প্রথম 3টি দাঁত সানাইয়া রবাইয়া আর আনিয়া, এই 3 দাঁতের স্পর্শ ছাড়া এই 3 দাঁতের যে গোড়া সংলগ্ন তালু, ওই তালুর সঙ্গে লাগিয়ে, মানে নুন যেভাবে উচ্চারণ করেছিলাম, নুনের ক্ষেত্রে যে তালুর সাথে লাগিয়েছিলাম ওই 3 দাঁতের তালুর সাথে, গোড়ার তালুর সঙ্গে, তাহলে এখানেও কি করতে হবে, একটু আরও পিছাতে হবে। সংলগ্ন তালু বলেছে এখানে, 3 দাঁতের গোড়ার সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র র র র র। তাহলে 10 নম্বর মাখরাজ হচ্ছে জিবার আগার পিঠ, জিবার আগাটা ঘুরিয়ে ঘোরাতে হবে এখানে, মানে পিঠের দিকটা, মানে নিচের সাইডটা, জিবের পিঠটা এই উপরের তালুতে লাগাবো। উপরের সানাইয়া রবাইয়া আর আনিয়া, এই দাঁতের গোড়ার যে তালুটা আছে সংলগ্ন, সেই তালুতে আমরা লাগাবো, লাগিয়ে র উচ্চারণ করব। এরপরে চলে আসি 11 নম্বর। 11 নম্বর হচ্ছে জিবার আগা সানাইয়া উলাইয়া 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে প দাল আর তা উচ্চারণ করতে হবে। তাহলে এখানে বলছে জিবার আগা সানাইয়া উলাইয়া, মানে উলাইয়া মানে উপরের দাঁতের কথা বলছে, উপরের পাটির দাঁত, এর আগে বলেছি আমি। তো উপরের পাটির যে সানাইয়া দাঁত, এই সানাইয়া, এই সামনে 2টা দাঁতকে বলছে, এই সানাইয়া দাঁতের গোড়াতে লাগাতে হবে, গোড়ায়, একদম গোড়ায়, এই গোড়ার দিকে, নিচে গোড়ার দিকে জিভের আগা লাগাতে হবে। সিম্পলি নর্মালি এটা কোনো কিনারা বলছে না, একদম জিভের আগা এই 2 দাঁতের সানাইয়ার গোড়ার দিকে লাগাবো, লাগিয়ে প প দাল তা, এরকম প দাল তা 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 দাল প তা দাল প। তাহলে এটা হচ্ছে 11 নম্বর মাখরাজ। জিবার আগা এই উপরের সানাইয়া দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ করতে হবে তা দাল প। এরপরে চলে আসি 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজে হচ্ছে বলছে জিবার আগা সানাইয়া উলাইয়া সহযোগে সানাইয়া সুফলা 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জা সিন সদ, এখানে বুঝতে হবে। এখানে বলছে জিবের আগা, ঠিক আছে, সানাইয়া উলাইয়া মানে উপরের যে সানাইয়া দাঁত, এই 2টা দাঁতের কথা বলছে। এবার বলছে সুফলার সানাইয়া মানে নিচের দাঁতের কথা বলছে। উপরে এই 2টা, নিচের 2টা, টোটাল 4টা সানাইয়া দাঁত আছে। তো এই 4টা সানাইয়া দাঁতের কথা বলছে, উপরের 2টা, নিচের 2টা, এই 2 দাঁতের সহযোগে
আগাতে লাগাতে বলছে, মানে এই উপরের যে দুটো দাঁত, উপরের সানাইয়া, এই দুই দাঁতের আগা এটা, আর নিচের দুই দাঁতের আগা এটা, মানে এই দুই দাঁতের, এই চারটা দাঁতের মধ্যখানে লাগাতে হবে, দুটারই আগাতে লাগাতে হবে। এই দাঁত বন্ধ করে দুটারই আগাতে লাগাতে হবে। জিভ বের হবে না, জিভ ভেতরে থাকবে। জা জা জা, সিন সিন, পাতলা করে, সিন, সদ সদ সদ, এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে উপরের সানাইয়া আর নিচের সানাইয়া, এই চারটা টোটাল দাঁতের আগায় লাগাতে হবে, জিভের আগা, এই চারটা দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণ করতে হবে জা, সিন, সদ, এই তিনটা হরফ। চলে আসি 13 নম্বর। 13 নম্বর মাখরাজ হচ্ছে জিবার আগা সানাইয়া উলাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা, জাল, র, এই তিনটি হরফ উচ্চারিত হয়। এখানে বলছে জিবের আগা সানাইয়া উলাইয়া দুই দাঁতের লাগিয়ে, মানে জিবের আগাটা এই উপরের পাটির যে সানাইয়া দাঁত, ওই দাঁতের আগায় লাগাতে হবে, আগায়, এখানে আগায় লাগিয়ে সা সা, এই যে আগায় লাগাতে হবে, উপরে দুই দাঁত সানাইয়া আগাতে, সা সা সা, এইভাবে উচ্চারণ হবে। জাল জাল জাল, র র র, এটা একটু মোটা করে, এই জাল আর র, এই দুটাতে অনেক সময় মানে গন্ডগোল পাকায়। তো জাল হচ্ছে পাতলা করে জাল জাল, আর ওটা র র র, জিভের আগা আর সানাইয়ার আগা, উপরে দুই দাঁতের আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে সা সা, জাল, র, এরকম। এরপর চলে আসি 14 নম্বর। 14 নম্বরে বলছে নিচের ঠোঁটের পেট সানাইয়া উলাইয়া দাঁতের সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করতে হবে। এখানে বলছে নিচের যেটা ঠোঁট, নিচের ঠোঁটের পেট, যে উপরের মানে ওলাইয়া উপরের সানাইয়া দাঁত, এই দুটো দাঁতের কথা বলছি এতক্ষণ থেকে, সামনে দুটো দাঁত, এই দাঁতে আগার সঙ্গে লাগাতে হবে এভাবে। এটা ঠোঁটের পেটের অংশটা, মানে পেটটা মধ্যখানে, ঠোঁটের পেট, এই উপরের সানাইয়া দাঁতে লাগাবো, এই দাঁতে লাগাবো, হ্যাঁ, ফা 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 ফা, এইভাবে উচ্চারণ করতে হবে, যে ঠোঁটের পেট উপরের দাঁতের আগায় লাগিয়ে, উপরের সানাইয়া দাঁতের আগায় লাগিয়ে ফা। তারপরে 15 নম্বর বলছে দুই ঠোঁট হইতে দুই ঠোঁট মিশিয়ে যেটা হরফ উচ্চারণ হবে সেখানকার কথা বলছে। তো 15 নম্বরের আবার দুটা মানে 3টা ভাগ করা আছে, ক খ গ। তো ক নম্বরটা দিয়ে কী বলছে, ক নম্বর হচ্ছে উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটে ভিজা জায়গা হইতে, দুই ঠোঁট মিলাবো, আর ঠোঁটের যেটা ভিজা অংশ অর্থাৎ এই ভেতরের দিকে বলছে, এই ভেতরের দিকে ভিজা অংশটা, হাত দিলে বুঝতে পারবেন ভিজা হয়ে আছে। তো এই ভিজা অংশটা লাগাতে হবে, দুই ঠোঁটের ভিজা অংশ লাগাতে হবে, বা বা, ভিজা অংশ কিন্তু এবার
বা, আবার এরকম না, বা এরকম হবে না, বা নর্মালি ভিজা অংশ লাগাবো দুই ঠোঁটের, বা, 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 এরকম। এবার খ নম্বরটা, খ নম্বরে বলছে উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম। তাহলে বাটা হচ্ছে ভিজা অংশ আমরা টাচ করলাম, এবার হচ্ছে শুকনা জায়গা মানে মিম। এই যে শুকনো জায়গা, এই যে এই অংশটা সামনের দিকে আর ভিজাটা ভেতরের দিকে আছে, শুকনো অংশ লাগাবো দুই ঠোঁটের শুকনো অংশটা, মিম, 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 এরকম উচ্চারণ হবে। এবার তারপরে গ নম্বর, গ নম্বর হচ্ছে ঠোঁটদ্বয়ের উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যখান গোলাকার ফাঁক হয়ে ওয়াও। তো এখানে বুঝতে হবে, বলছে দুই ঠোঁট মিশবে, মিশে মধ্যখানে ফাঁক থাকবে, গোলাকার ফাঁক থাকবে, এ হবে ওয়াও। এই যে দুই ঠোঁট গোল হচ্ছে, দুই ঠোঁট মিশছে কিন্তু এই দুই সাইডে মিশছে কিন্তু মাঝখানে ফাঁকা, এই যে ওয়াও, ওয়াও, দুই ঠোঁট মিশছে মাঝখানে গোলাকার ফাঁকা। এখানে বলছে ঠোঁটদ্বয়ের দুই ঠোঁট উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যখানে গোলাকার ফাঁক হয়ে ওয়াও, ওয়াও, ওয়াও। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে যতগুলি এই 29টি বর্ণ হরফ আছে, এই ওয়াও আর নুন এই দুটো হরফের ক্ষেত্রেই ঠোঁট গোল হয়, আর বাদ বাকি যতগুলো হরফ উচ্চারিত করব সবসময় মুখের অবস্থান ফাঁক থাকবে, মানে স্বাভাবিক অবস্থানে থাকবে। এবার চলে আসি 17 নম্বর মাখরাজ কমপ্লিট। এটা ঠোঁটের মাখরাজ ছিল, যে বা, আব্বা, মিম, ওয়াও ঠোঁটের মাখরাজ ছিল এগুলো 17 নম্বর মাখরাজে। এবার চলে আসছি, মানে 15 নম্বর মাখরাজে ছিল ওটা, এবার 16 নম্বর মাখরাজ। তাহলে 15 নম্বর মাখরাজে হচ্ছে ঠোঁটের মাখরাজ বা, মিম, ওয়াও। বা হচ্ছে ভিজা অংশ থেকে হবে, মিম শুকনো অংশ, আর ওয়াও হচ্ছে ঠোঁট গোল হবে মাঝখানে ফাঁকা। এবার চলে আসি 16 নম্বর। 16 নম্বরে বলছে মুখের খালি জায়গা হইতে বাতাসের সঙ্গে মাদের হরফ উচ্চারিত হয়। এটা হচ্ছে জাউফ, জাউফ যেটা বলেছিলাম মুখের খালি অংশ, ওখানকার কথা বলছে। মুখের খালি জায়গা হইতে বাতাসের সঙ্গে মদের হরফ উচ্চারিত হয়। মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও আর ইয়া। তো উচ্চারণ করার সময় মুখের ফাঁকা অংশ, যেটা মুখের ফাঁকা মানে এই সাইডের অংশটা ফাঁকা, এই ফাঁকা অংশটা ছবিতে দেখলে বুঝতে পারবেন, ফাঁকা অংশ, এই ফাঁকা অংশ জাউফ যেটা, ওখান থেকে উচ্চারণ হবে আলিফ, 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 ওয়াও, ওয়াও। আর আরেকটা বিষয়, আমরা এটাকে বললাম যে ওয়াও কি ঠোঁটের মাখরাজ, যেটা ঠোঁট থেকে মানে ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে, ঠোঁট গোল করে মাঝখানে ফাঁক থেকে গোলাকার ফাঁক। তো আসলে ওয়াও মানে ঠোঁটেরও মাখরাজ, আবার এই খালি অংশর এখানকারও মাখরাজ, মানে দুটা মাখরাজ বহন করছে এই ওয়াও, দুটা মাখরাজই বহন করছে। এবার তারপরে হচ্ছে ইয়া, 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 মুখের ফাঁকা অংশ থেকে হচ্ছে, মানে গলাও মানে কণ্ঠনালীও ইস্তেমাল হচ্ছে না, আবার ঠোঁটও লাগছে না, মুখের ফাঁকা অংশ থেকে ব্যবহার করা হচ্ছে। আলিফ, আলিফ, ওয়াও, ইয়া, এইভাবে উচ্চারণ করতে হবে। এবার শেষ হচ্ছে 17 নম্বর। 17 নম্বরে বলছে খয়সুম, যেটা নাক, যেটা নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। এখানে বলছে নাকের বাসি হইতে গুন্না, মানে গুন্নার যেগুলো হরফ, যেখানে গুন্না করা হয়, যেমন ওয়াজিব গুন্না, ইকফা গুন্না, মিম সাকিনের গুন্না, যেগুলো গুন্নাগুলো আছে
তো ওই গুন্নার ক্ষেত্রে আমরা নাকের ব্যবহার করে থাকি। যেমন উদাহরণস্বরূপ দেওয়া আছে এখানে, হামজা নুন জাবার আ, তা, আ, তা। আমি কিন্তু আন তা পড়ছি না, আ, আওয়াজটা নাকে নিয়ে আসছি, আ, তা। মিয়াজু, তো এরকম পড়তে হবে, আওয়াজ নাকে নিয়ে আসছি, মিয়াজু। আমি এরকম পড়ছি না, মিন, মিয়া, আওয়াজ নাকে। তো নাকের যেগুলো আছে গুন্নার, এখানে নিচে লেখা আছে ওয়াজিব গুন্না নুন সাকিন তানবিনের পরে নুন থাকলে এবং মিম সাকিনের পরে মিম থাকলে তা নুন ও মিমের মাখরাজ থেকে গুন্না করতে হয়। বাকি অন্যান্য গুন্নাসমূহ 17 নং মাখরাজ অনুযায়ী নাকের বাসি হইতে আদায় হবে। তাহলে এখানে বলছে যেগুলো গুন্নাগুলো আছে, ওয়াজিব গুন্না, ইকফা গুন্না, মিম সাকিনের গুন্না, এগুলো যখন উচ্চারণ করব, নুনের উচ্চারণ বা মিমের উচ্চারণ, তখন নাক থেকে উচ্চারণ করব, নাকেরও ব্যবহার করব। তো এটাই হচ্ছে 17 নম্বর মাখরাজ। তাহলে মাখরাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো হরফগুলো যদি আমরা এইভাবে আদায় করি তাহলে মাখরাজ সঠিক থাকবে। তাহলে এরপরে আমরা সিফাত নিয়ে আলোচনা করব অবশ্যই।